মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, মেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। স্বপ্ন দেখায় মানুষ, যারা স্বপ্ন দেখেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় হোঁচট খায়, অনেক সময় খায় না, তবে এই স্বপ্নের পেছনে কিন্তু লেগে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। সাথে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানান মানুষ কৃষির নানামুখী কাজ কিন্তু করছে, তবে কেউ সাকসেস পাচ্ছেন, কেউ বা পাচ্ছেন না। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য রেখে তারপর যদি অগ্রসর হতে পারেন তখনই কিন্তু সফলতা আসবে। দর্শক, আজকে আপনাদের সামনে এমনই একটি সফলতার গল্প আপনাদেরকে উপস্থাপন করে আমরা দেখাবো। বিশেষ করে সফলতা পেতে হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো। চলুন তারা চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দ্বিজেন্দ্রলাল রায় এই গান থেকেই বলা যায় আমাদের জন্মভূমি কতটা সম্ভাবনাময়। ঢাকার খুব কাছে অবস্থান নারায়ণগঞ্জ জেলার, যাকে ব্যবসা এবং শিল্প কলকারখানার কেন্দ্রস্থল বলা হয়। তবে কৃষি উদ্যোক্তা হিসেবে অনেকে আবার বেশ ভালোভাবেই আত্মপ্রকাশ করতে চাচ্ছে, বা অনেকে আবার সফল কৃষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছেন। আমরা এখন কথা বলবো আহমেদ ফার্ম হাউসের যিনি স্বপ্নদ্রষ্টা, তার সাথে পরিচয় হবো, কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার এত বড় একটি জায়গাতে একসাথে গবাদি পশু পালন করছেন, মাছের খামার রয়েছে, আবার হাঁস মুরগি দেখলাম, ছাগল ভেড়া সবই রয়েছে, তো শুরুর গল্পটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমাদের শুরুটা বেসিক্যালি হচ্ছে, আমরা প্রথম এটা শুরু করি 2006-এ। আমি ছিলাম বেসিক্যালি গার্মেন্টস সেক্টরে প্রায় 2 যুগ কাজ করি। তো তখন আমি ছিলাম হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ 5-এর যে মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমান সাহেব, ওনার এখানে ছিলাম। ওনার ওইখানে আপনার নিজের অনেক বড় ডেইরি ফার্ম আছে এবং ফিশের প্রজেক্ট আছে। ওইখান থেকে দেখে আমার এই ব্যবসার মূল অনুপ্রেরণা। তখন থেকে আমি ছোট করে এটাকে শুরু করি। প্রথম অবস্থায় আমরা এটাতে চলে যাই হচ্ছে গিয়ে লেয়ার ফার্মে। আমাদের এখানে প্রথম প্রায় 20,000 লেয়ার ছিল এবং প্রথম অবস্থায় লেয়ারের বিজনেসটা 2007-8-এ খুব ভালো ছিল। আমরা লেয়ার ব্যবসা করি প্রায় 4 বছরের মতো। তারপর আস্তে আস্তে লেয়ারের বাজারটা খারাপ হয়ে গেলে আমরা আস্তে আস্তে আপনার এই গরুর দিকে যাই। প্রথম অবস্থায় আমরা 1-2টা করে গরু কিনে তারপরে শুরু করি। গত 3 বছরে আমরা কোনো গরু বাইরে থেকে কিনে নিই। আমরা যেটা বুঝতে পেরেছি যে বাজার থেকে যখন আপনি গরু কিনবেন, ওরা আপনাকে বলে দিবে এটা 20 লিটার 25 লিটার দুধ হবে, কিন্তু আপনার এখানে আসলে হয়তো দেখা যাবে কমে যাবে, 7 দিন পরে অনেকখানি কমে যায়। তো সেক্ষেত্রে আমরা ওই বিদেশ থেকে যারা ভালো বীজ ইম্পোর্ট করে তাদের কাছ থেকে আমরা বীজ নিয়ে আমাদের ওই গরুগুলিকে আমরা জাত উন্নয়ন করতে থাকি, এবং জাত উন্নয়ন করে আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে 20 লিটারের নিচে কোনো গরু নাই, এবং আমাদের কাছে ভালো গরু যেগুলি সেগুলি 40 লিটারের উপরেও দুধ দেয়। এবং আমরা আশা করতেছি যে এখন আমাদের প্রোডাকশন আছে পার ডে 400 লিটারের মতো। উইদিন 3 মান্থস আমরা এখানে 800 লিটারের মতো দুধ করতে পারবো। সমন্বিত চাষ কৃষিতে এক অনন্য ভূমিকা রাখছে। প্রথমেই আসি সমন্বিত চাষ কি। সমন্বিত চাষ হচ্ছে একই সাথে একাধিক ফসল তথা প্রাণী চাষাবাদ বা পালন হবে, এবং তাদের একটির সাথে অন্যটির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্ক থাকবে।
যে কোনো ফার্ম করতে হলে আপনাকে প্রথমেই একটি উঁচু জায়গা নির্ধারণ করতে হবে। তারপর স্থানীয় বাজার এবং সার্বিক চাহিদার উপর নির্ভর করে কিসের ফার্ম করবেন তা নির্ধারণ করতে হবে। বর্তমান সময়ে অনেকেই গরু মোটাতাজাকরণ করে থাকেন, তবে অনেকেই আবার কোরবানি ঈদ উপলক্ষে স্বল্পমেয়াদী এই কাজ করেন। বুদ্ধিমানের তথা প্রকৃত খামারের দায়িত্ব হবে উপযুক্ত জাতের ষাঁড় পালনের মাধ্যমে গরু স্বল্পমেয়াদী না পালন করা। সেক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য গরু পালন করতে হবে। ষাঁড় পালনের ক্ষেত্রে তাকে নিয়মিত গোসল করানো এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ও সুষম খাবার দিতে হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন, এই যে এত কিছু আপনারা একটা ফার্মের মধ্যে করেছেন, তো আপনার উৎসাহটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? যখন দেখলাম আমাদের ফার্ম শুরু করছে, তখন অনেক লোক দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু কেউ এভাবে পারছে না। তো নিজেরা নিজে চেষ্টা করলাম যে ছোট ছোট করে, যে এটা ছোট করে করবো, এটা করবো, করতে করতে আস্তে আস্তে আজকে এই অবস্থা। সবচেয়ে বড় কথা, আমি ভাইয়ের হেল্প সবসময়, ভাইয়াই জিনিস হেল্প হ্যান্ডে আসি সবসময়, ভাইয়াই জিনিসগুলোই করে আর কি, টেক কেয়ার করে, বলে দেয় এইভাবে করে, তার কাছ থেকে শিক্ষা, তার কাছ থেকে করা। আর সবচেয়ে মজা পাই যখন একটা গরু বড় করি, করে ম্যাচিউর হয়, ওকে হয়তো বাজার সেল করলাম বা এই করলাম, একটা লোক নিয়ে যায়, তখন বুঝি যে বুকের ভিতরে কত কষ্ট লাগে, যে কি নিয়ে যাচ্ছে, কিরকম লাগে। তখন ওই আনন্দও পাই, মজাও পাই। যখন টাকাগুলো তখন আনন্দ পাই যে এটাতে ভালো কাজ করে আরেকটা গরু কিনবো। বাংলাদেশে তো বর্তমান সময়ে অনেক বেকার যুবক রয়েছে, কিংবা বেকার বললেও ভুল হবে, মানে কিছু না কিছু করছে। তবে সেক্ষেত্রে যদি ভালো কিছু করতে চায় কিংবা খুব বেশি অগ্রসর হতে চায়, তো কৃষি কাজের দিকে অগ্রসর হওয়ার ভূমিকা বা ইফেক্টটা কতটুকু হতে পারে আপনি কি মনে করেন? 100% সাপোর্ট করবে। কারণ কোনো না কোনো ভাবে আমরা চিন্তা করি, আমাদের পূর্বপুরুষ না তার পূর্বপুরুষ আমরা কোনো কৃষি ছিলাম, আমরা এটা করছি, আমাদের ব্লাড এটা আছে, যেহেতু আমরা বাঙালি। অবশ্যই যদি আমরা বাঙালি বলি তাহলে এটা আমাদের ব্লাডে থাকতে হবে। অবশ্যই যদি সেটা থাকে, যখন কেউ ধরে, আশা করি যদি মন দিয়ে করে, আমার নিজের ঘরের বাচ্চা কিন্তু আমি কখনো ব্যথা দিতে দেবো না বা ওকে মারতে দেবো না। আমার এখানে কিছু মানে গরুকে আমি কখনো মারি না, আদর করি, ওদের আদর করি, ও আমাকে এমনি একটা আউটপুট দেবে। আপনি ঘরে একটা জিনিস এখান থেকে ভালো যত্ন করে ড্রেসটা দেবে আলাদা। তো ওইভাবে যদি আদর করে কেউ করতে পারে, অবশ্যই এটা সাইন করতে পারবে। কোন করতে হবে আমার নিজের। দুধ একটি আদর্শ খাবার। প্রতিটি মানুষেরই উচিত প্রতিদিন 150 থেকে 250 মিলিলিটার দুধ পান করা। যে সকল গাভী দুধ দিবে তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। তবে এক্ষেত্রে উন্নত জাতের গাভী পালন করতে হবে। আমাদের দেশে বেশিরভাগ খামারি যে ভুল করে থাকেন সেটা হচ্ছে গাভীকে শুধুমাত্র একটি জায়গাতেই রেখে খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করা। তবে উন্নত তথা সংকর জাতের এ সকল গরুকেও মুক্তভাবে বিচরণ করতে দিতে হবে। এতে করে তাদের রোগবালাইও যেমন কম হবে, তাছাড়া প্রজননের সময় ষাঁড় ও গাভীকে মুক্তভাবে ছেড়ে রাখলে প্রজনন প্রক্রিয়াটিও বেশ ভালো হয় এবং গাভীর আঘাত পাওয়ার সম্ভাবনাও কমে যায়। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে ব্রাহ্মা, ফ্রিজিয়ান, মান্ডি, শাহিওয়াল জাতের গরু উৎপাদন সত্যিই বাংলাদেশের জন্য বেশ সম্ভাবনাময়। তবে ব্রাহ্মা জাত দুধ উৎপাদনের জন্য মোটেও উপযুক্ত নয়। তবে বিশদ পরিসরে যারা পালন করতে চান এ জাতটি, তাদের জন্যই এই ব্রাহ্মা জাত বেশ উপযুক্ত। বর্তমান সময়ে অনেকেই আবার দুধ সংগ্রহের জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করছেন, যাতে লেবার কস্ট অনেকাংশেই কমে যাচ্ছে। তাছাড়া এই মেশিন ব্যবহারের সবচেয়ে সুবিধা হচ্ছে খুব অল্প সময়ে দুধ সংগ্রহ করা যায়। সাধারণত গাভীকে উপযুক্ত সুষম খাবার প্রদানের মাধ্যমেই দিনে 2 থেকে 3 বার দুধ সংগ্রহ করা যেতে পারে। গাভীগুলোকে প্রত্যহ ব্যায়াম তথা হাঁটা চলার জন্য চারণভূমিতে নিয়ে যেতে হবে এবং একটা সময় পর আবার তাদেরকে ছেড়ে দিতে হয়, যাতে তারা তাদের স্ব অবস্থানে শেডের মধ্যে আসতে পারে। এই যে খামারে 10 বছর ধরে খামার পরিচালনা করার ক্ষেত্রে কাজ কাম করতেছেন, তো কি মনে হয় নিজে কতটুকু শিখতে পারছেন? যা শিখছি মোটামুটি মনে করেন যে একটা খামার চালাইতে বা 200-400-500 গরু চালানোর মতো মনে করেন যে আমার অভিজ্ঞ হয়ে গেছে। আশা করি মনে করেন যে কোনো জায়গায় নিজে করি বা বাইরে করি, সব জায়গায় মোটামুটি ফিট আর কি। গরু মনে করেন যে হিট আসা থেকে শুরু করে ডেলিভারি, তার বাদে মোটামুটি যতটুকু চিকিৎসা আছে
এগুলো মোটামুটি আমি সবগুলো মনে করেন না সবকিছুই পারি আর কি। তো এই যে কাজ করতে করতে শিখছেন, কি মনে হয় নিজের কি কখনো নিজের মধ্যে উঠে না বা আসে না এমন কিছু যে নিজে শুরু করি? হ্যাঁ অবশ্যই এগুলো তো আসে, কিন্তু ওইরকম দেখা যায় যে এখনো নিজে করার মতো মনে করেন যে ব্যালেন্সটা এখনো হয় নাই, তো চেষ্টা করতেছি নেক্সট টাইমে মানে নিজে করার জন্য আর কি। এখনো মনে করেন যে ওই জায়গায় যাইতে পারি নাই আর কি। আপনি এখানে কত বছর ধরে কাজ করতেছেন? আমি 10 বছর ধরে এখানে কাজ করতেছি। তো আপনি যে 10 বছর ধরে কাজ করতেছেন, আপনি কি শিখতে পারছেন? আমি ইনশাল্লাহ এ টু জেড চিকিৎসা হইতে মোটামুটি ডেলিভারি হইতে সো সব কাজই মোটামুটি আল্লাহর রহমতে আমাকে শিখাইছে বা শিখছি। আশা করি যে আমি কোথাও যদি এই খামার করি নিজে, তাহলে কোনোদিন মানে একটা জিনিস আছে যে শিক্ষা যদি কেউ কাজ করে সে 80% লাভ হয়, আর যে না শিক্ষা করে তার লাভের সংখ্যা মাত্র 20%। সো আমি 80%-এর অধিকারী। তো আপনি নিজে কিছু শুরু করেন নাই? হ্যাঁ আমি অবশ্য শুরু করছি। আমি 100 হাঁসের বাচ্চা নিয়ে হাঁসের ফার্ম করছি। সো প্রায় 4 মাস বয়স হাঁসের বাচ্চা, ইনশাল্লাহ একটা হাঁসও মারা যায় নাই। সো আর গরুর ফার্ম মানে ফ্যাটানিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। বেশিরভাগ গরুর খামারিরা একটা দুশ্চিন্তায় থাকেন, আর সেটা হচ্ছে দুধের উপযুক্ত দাম সে কি আসলেই পাবে। তবে নারায়ণগঞ্জের এই উদ্যোক্তা সবকিছুর তোয়াক্কা না করেই করছেন মিষ্টির উৎপাদন তার খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে। আপনি চমৎকার ভাবে সবকিছুই পরিচালনা করছেন। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশে তো অনেক উদ্যোক্তার সৃষ্টি হয় এবং অনেক সময় ঝরে যায় অনেকে। তো আপনি নিজেও একজন উদ্যোক্তা, তো উদ্যোক্তা হয়ে আপনি কি কি সমস্যায় পড়ছেন কিংবা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করছেন? উদ্যোক্তা হিসেবে প্রথম যে ব্যাপারটা হয়, প্রথম যারাই শুরু করে ছোট করে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে আপনার নিজের যা সোর্স থাকে ফাইন্যান্সিয়াল সোর্স দিয়ে একটা প্রজেক্ট দাঁড়া করানোর পরে আমরা হয়তো টিভিতে পেপারে বিভিন্ন জায়গায় দেখি যে খুব কম সুদে কৃষিতে ঋণ দেওয়া হয়, কিন্তু যখন একটা উদ্যোক্তা বড় করতে চায় প্রজেক্টটা, তখন যখন এই ঋণের জন্য ব্যাংকে বা বিভিন্ন অর্গানাইজেশনে যায়, তখন আমাদের এই ছোট উদ্যোক্তাদের এই ঋণ পাওয়া খুবই কষ্টকর এবং কার্যকর, এটা অসম্ভব। বড় বড় যারা আছে তাদের জন্য এটা কোনো সমস্যা না। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়া প্রথম সমস্যা, সেটা হচ্ছে ফান্ডের জন্য। আপনি যে এত বড় একটি কার্যক্রম করেছেন, এটার ফান্ড কোথায়? এটার সঙ্গে আমার আয়ের একটা বিরাট অংশ আমি এখানে ব্যয় করছি, আর হচ্ছে একটা ব্যাংক আমার সঙ্গে গত 5-6 বছর ধরে ফাইন্যান্স করছে। বাট আমরা এই যে আপনি দেখেছেন আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি এখন এটাতে একটা বড় আকারের বিফ ফ্যাটানিং ফার্ম করতে পারি, মাছের হ্যাচারি করতে পারি, বাট এই জন্য আমাকে একটা বড় ধরনের ফান্ডের দরকার। সময় যত যায় ততই যেন মানুষ বেশি আধুনিক হয়ে যাচ্ছে, কিন্তু এই আধুনিকতার ছোঁয়াতে আমরা যদি আমাদের শিকড়কেই ভুলে যাই তাহলে কি হবে? না, তা কখনোই হবে না। আমরা যদি আমাদের দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে ভুলে যাই তাহলে আমাদের মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। বিদেশি জাতকে যুগের তালে আমাদের গ্রহণ করতেই হবে। তাই বলে যদি দেশীয় জাতকে ভুলে যাই তাহলে কিন্তু হবে না। একটা সময় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটি আমাদের দেশে বেশ দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে শঙ্করায়নের ছোঁয়ায় তা যেন খানিকটা দূরেই সরে যাচ্ছে। সুপ্রদর্শক, আমরা আজ যে ফার্মে এসেছি সেই ফার্ম যিনি তত্ত্বাবধান করে থাকেন, বিশেষ করে কোন গবাদি পশুর বা কোন পশু পাখির বা গাছপালার রোগবালাই বা নিউট্রিশনের যে সাপোর্টটা যিনি দিয়ে থাকেন বা যিনি পরামর্শ দিয়ে থাকেন, তার সাথে কথা বলবো। এই যে ফার্মে এতগুলো গবাদি পশু, তার সাথে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, এত কিছু, তো আপনি যদি এই নিউট্রিশনের ব্যাপারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আসলে কোন বিশেষ দিকটা মাথায় রেখে পশু পাখির বা গবাদি পশুর খাবারটা দিতে হয়? প্রথমত নিউট্রিশনের প্রথম মূল বিষয়টা হলো যেটা যে আমার যে গবাদি পশুকে দিচ্ছি সেটা প্রপার ভাবে সে প্রোটিন পার্সেন্টেজটা পাচ্ছেন কিনা। আমরা দেখা যায় আমরা খুব অল্প প্রোটিন দিয়ে আমরা রেশন তৈরি করি, যার বিনিময়ে দেখা যায় গরুগুলো অসুস্থ হয়ে যায়। পাশাপাশি হলো আমরা যা লুজ খাবার খাওয়াই সেখানে মিনারেল এবং ভিটামিন, এই দুইটা আমার সবগুলো প্রাকৃতিক ভাবে পাওয়া যায় না, যেটা আমাদের এক্সট্রা ভাবে অ্যাডিটিভস হিসেবে দিতে হয়। সেগুলো ভাবে অবশ্যই আমাদের যদি দেই, অবশ্যই আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু আছে সর্বোচ্চ পরিমাণ প্রোডাকশন দিবে এবং ভালো পরিমাণ আমরা এখান থেকে আউটপুট পাবো।
নিঃসন্দেহে। তো আমাদের গ্রামে যে গবাদি পশুগুলো থাকে বা গ্রামের আমাদের চাষিরা, আমাদের কৃষক ভাইরা যে গবাদি পশু পেলে থাকেন, তারা তো এত বেশি নিউট্রিশনের দিকে নিজেদের পুষ্টি নিয়ে তারা ভাবতে পারছে না কিভাবে গবাদি পশুকে পুষ্টির দিক ভাববে। তো আপনি কি মনে করেন তাদের জন্য যদি ছোট করে একটা সাজেশন বা সলিউশন দিতে হয়, আপনার কি মনে হয় কোন ব্যাপারটার দিকে তারা আগাবে, কোন খাবারের দিকে তারা আগাবে যে গবাদি পশুকে খাওয়াতে পারবে? সেক্ষেত্রে যারা গ্রামের মানুষ যারা আছে, যারা নিজেদের পুষ্টি নিয়ে খুব ঝামেলায় আছে, তাদের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে তাদেরকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে এবং সেই ঘাসটা অ্যাভেলেবল করতে হবে ভালো জাতের ঘাস দিয়ে, যেমন নেপিয়ার ঘাস আছে, জাম্বু ঘাস আছে, জার্মান ঘাস আছে। এই ঘাসগুলো যদি দেওয়া হয় তাহলে অবশ্যই তারা এই ঘাস থেকে সর্বাধিক পরিমাণ মিনারেল এবং ভিটামিনস গুলো পাবে এবং কম খরচে তারা অধিক উৎপাদন পেতে পারে। পাশাপাশি যেহেতু কম খরচে করতে চাচ্ছে, আমরা গমের ভুসিটা আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায় এবং কম খরচে পাওয়া যায়, যেটার মধ্যে মোটামুটি প্রায় সকল ধরনের মিনারেল এবং নিউট্রিশন গুলো এখানে পাওয়া যায় আর কি, এবং প্রোটিন পার্সেন্টেজটা এখানে যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায়। সেই হিসাবে গমের ভুসিটাকে প্রায়োরিটি রেখে সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস সেটাকে নিশ্চিত করতে হবে। তবে অনেকেই আবার একসাথে বিভিন্ন জাতের ছাগল, ভেড়া পালন করছেন। প্রিয় চাষী, সবসময় মনে রাখবেন আপনার 8 থেকে 10টি ছাগল পালতে যে লেবার কস্ট লাগবে আর 40 থেকে 50টি ছাগল পালন করতেও সেই একই পরিমাণ লেবার কস্ট লাগবে। ছাগল পালনের ক্ষেত্রে একটি উঁচু ঘরের ব্যবস্থা করতে হবে। ঘরে উপযুক্ত আলো বাতাসের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তাছাড়া আপনি যখনই একই সঙ্গে একাধিক ফসল করবেন তখনই আপনার লোকসানের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আরো একজন নতুন উদ্যোক্তার সাথে কথা বলবো, যিনি মূলত আমাদের যে আজকের অনুষ্ঠানের যে উদ্যোক্তা ছিলেন তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজে আরো বেশি শুরু করছেন। তো আপনি আগে কি নিয়ে শুরু করছিলেন আর এখন কি নিয়ে শুরু করতে চাচ্ছেন? 1999 সালে প্রথম লেয়ার দিয়ে আরম্ভ করি, লেয়ার খামার, ডিমের ফার্ম। তো আমার 7-8টা ব্রয়লার খামার থাকে নিজস্বভাবে। তখন দেখতেছি যে আমাকে ফিড বাইরে থেকে নিয়ে আসতে হয়। তা আমি 7-8টা খামার দিয়েই ফিড আমার নিজের দোকান প্রথমে স্টার্ট করি এবং সেই দোকান আজকে আমি এজে গ্রুপের সাথে বিজনেস করতেছি, হাসান গ্রুপের সাথে। এবং সেই বিজনেস থেকে আমি প্রায় প্রতি মাসে 300-350 টন ফিড বিক্রি করি। এবং এর ভিতরে আমাদের যে এই এখানকার বড় খামার, আমার নারায়ণগঞ্জের বড় ফার্ম আহমেদ আব্দুল্লাহ রাজু সাহেব, ওনার সাথে পরিচয় হয় 2006 সালে। উনি এখানে প্রথম লেয়ার খামারে আরম্ভ করেন। আস্তে আস্তে উনি এই খামারটা লেয়ার থেকে ডাইভার্ট করে ক্যাটেলে নিয়ে যায় এবং আমি দেখতেছি যে উনি ডে বাই ডে ক্যাটেলে ফিশে খুব ভালো করতে আছে এবং ক্যাটেলে বিফ ফ্যাটেনিং এ বেশ লাভজনক। হ্যাঁ, তখন আমি ওনার কাছ থেকে মূলত অনুপ্রেরণা পাই যে একটা আমি বিফ ফ্যাটেনিং ফার্ম করব এবং সেই লক্ষ্যে আজকে আমি প্রথম স্টার্ট করি খামারের খাম মানে পোতা, পিলারগুলো জি জি এখান থেকে আরম্ভ করি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? আমার আসলে স্টার্ট তো ছোট খামার দিয়ে মাত্র 60টা গরু দিয়ে আরম্ভ। তা আমি চেষ্টা করতেছি একসময় গিয়ে 500 থেকে 1000 গরুর খামার করার মতো একটা সম্ভাবনাময় দেশ আমাদের এই বাংলাদেশ। কৃষি আমাদের সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে, তবে কৃষকের উচিত একক ফসলের চাষ না করে সমন্বিত চাষাবাদ করা। একটি ফার্মে যদি কিছু গরু থাকে তবে সেই গোবর দিয়েই সার বানানো উচিত। আবার সেই সার দিয়েই ফার্মের খালি জায়গায় ফলজ, সবজি ইত্যাদি গাছের পরিচর্যা করা উচিত। ফার্মের অপেক্ষাকৃত নিচু জায়গায় একটি পুকুর খননের মাধ্যমে কিছু মাছ চাষ করাই যেতে পারে। সেক্ষেত্রে বাজারের চাহিদা অনুযায়ী পাঙ্গাস, কাতল, রুই, সিলভার কার্প মাছ চাষ করা যেতে পারে। পুকুর পাড়ের পাশে হাঁস পালন করা অত্যন্ত উত্তম একটি চিন্তা। এতে করে হাঁসগুলোর যেমন সঠিক পালন ও পরিচর্যা করা যাবে, তাছাড়া রিসোর্সের উপযুক্ত ব্যবহার হবে। তবে পুকুরে ছোট মাছ বা পোনা মাছ থাকলে তাহলে হাঁসের বিচরণ মোটেই করানো ঠিক না। সমন্বিত চাষের সবচেয়ে বড় সুবিধাই হলো সারা বছরই আপনার ফার্ম সচল থাকবে। এবারে মাছ চাষিদের জন্য ছোট্ট একটি টিপস। পুকুরে যখন অতিরিক্ত গ্যাস দেখা দিবে তখন পুকুরে একটি এয়ার পাম্প মেশিন ব্যবহার করতে পারেন। যদিও অনেকে হররা টেনে বা সাঁতার কেটে এই ব্যবস্থাটি করে থাকেন, তবে এই মেশিন ব্যবহারের সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে খুব সহজে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারে যেমন সময় বাঁচবে তার সাথে সাথে মাছও বাঁচবে।
চেরি বাতাস ভরা মাটির সুবাস। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা এসেছিলাম নারায়ণগঞ্জের বন্দরের চিনারদি এলাকায়। এখানে একটি সফলতার গল্প কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশেষ করে আমরা জানি যে কৃষিকাজ করলে নিঃসন্দেহে দূর হয় সকল ধরনের অন্ধকার, আসে আলোর ছোঁয়া। দর্শক, এমন কিছু গল্পই কিন্তু প্রতি পর্বে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে তাহলে যোগাযোগ করুন মাটির সুবাসের টিমের সাথে, তাহলে মাটির সুবাসের টিম চলে যাবে আপনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে। ভাই